হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো। সবাইকে আবার স্বাগতম আমাদের ফ্রি অনলাইন স্কুলে। এই স্কুল থেকে আমরা অনেক কিছু কিন্তু শিখতে পাচ্ছি এই বন্ধের মধ্যে। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো আজ জীববিজ্ঞানের আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম জীবনী শক্তি। জীবনী শক্তি, আচ্ছা, জীবনী শক্তি বা জৈব শক্তি যে আছে, এটা আমরা কিন্তু ভিন্ন বা বিশেষ কোনো শক্তিকে কিন্তু বুঝাই না। পদার্থবিজ্ঞানে শক্তির সঙ্গে আমরা যেটা পড়েছি সেই শক্তি এখানে প্রযোজ্য। এখানে দেখা যাচ্ছে জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে কিন্তু কি নিচ্ছে? শক্তি নিচ্ছে। এই শক্তি সংগ্রহ করে সংগৃহীত শক্তি এক রূপ থেকে আরেক রূপ ভাবে বিভিন্ন ভাবে পরিবর্তিত হচ্ছে হয়ে অনেক সময় দেখা যাচ্ছে এটা এই শক্তিটা ব্যয় হচ্ছে বা আমাদের শরীরে এটা সঞ্চয় হচ্ছে, জীবদের শরীরে এটা সঞ্চয় হচ্ছে এবং পরবর্তীতে আবার যখন দেখা যাচ্ছে এই জীবন শেষ অবস্থায় বা যে কোনো অবস্থায় এটা আবার পরিবেশে ফিরে যাচ্ছে এই শক্তিটা। তো এই শক্তি মধ্যে ডিএনএ এবং আরএনএ, ডিএনএ ও আরএনএ এর গাঠনিক উপাদান যদি আমরা দেখি, ডিএনএ এর উপাদানের গাঠনিক উপাদান কিন্তু 4টা নাইট্রোজেন বেস থাকে, এটা আমরা জানি। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। থাইমিনটা ডিএনএ তে থাকে আর আরএনএ তে 3টা থাকে এবং অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং এখানে ইউরাসিন থাকে আরএনএ তে। তো এদের মধ্যে যে অ্যাডেনিন আছে, এই অ্যাডেনিন এই 4টাই কিন্তু হচ্ছে নাইট্রোজেন বেস, অ্যাডেনিনও তাই। তো এই অ্যাডেনিনের সাথে 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার অণু, রাইবোজ সুগার অণু যখন কি হচ্ছে, রাইবোজ সুগার অণু যখন যুক্ত হয়ে তৈরি করে অ্যাডিনোসিন। আর এই অ্যাডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে 1টি 2টি 3টি যখন ফসফেট বা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন কিন্তু এটা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এই অণুগুলো যখন গঠন হচ্ছে এইভাবে ফসফেট যুক্ত যখন হচ্ছে তখন কি হচ্ছে? এখানে শক্তি দিতে হচ্ছে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বা এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ফাইটোফসফরিক। আর এর যখন বিপরীত প্রক্রিয়া ঘটবে, মানে ফসফেট যখন গ্রুপ যখন বিচ্ছিন্ন হয়ে শক্তি বের হয়ে যাবে তখন কিন্তু এটাকে ডিফসফোরাইলেশন একে বলবে। আর প্রতি মল এটিপি, এই শক্তিটাকে কিন্তু এটিপি বলা হচ্ছে। প্রতি মল এই এটিপি তে সাধারণত ফসফেট গ্রুপের 7.3 কিলো ক্যালোরি বা প্রায় 30.55 কিলো জুল শক্তি জমা থাকতে পারে। আর এই প্রক্রিয়াগুলো সাধারণত আমাদের যে শক্তি ঘর, কোষের শক্তি ঘর বলি, মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিডে, এই উভয় উপাদানে এখানে কিন্তু ঘটে এবং এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে জৈব অণুর সাথে কাজ করে পুষ্টি উপাদান গুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ অণু শক্তিকে এটিপি তে পরিণত করে। আর আমরা যে যত কাজ করছি এই পুরোটা কিন্তু এই শক্তিগুলো কিন্তু এটিপি থেকে আসছে। আর এই শক্তিটা নিয়ে আমরা কিন্তু ধরতে গেলে যে কোনো কাজ, এই যে আমাদের শরীরের অনুভূতি চলাফেরা থেকে শুরু করে খাদ্য গ্রহণ, খাদ্য হজম, এই প্রভৃতি কাজগুলো যে করতেছি এগুলো কিন্তু কি হচ্ছে? এগুলো এটিপির মাধ্যমে হচ্ছে বা এটিপি শক্তিটা থেকে আমরা কিন্তু এই কাজগুলো করছি। তো শক্তির একক হিসেবে ব্যবহৃত হয় এই এটিপি। এই কারণে এটিপি কে কিন্তু বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জৈব মুদ্রা, জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। তো এখন আমরা এই যে আজকে লিখে রেখেছি এই কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সালোক সংশ্লেষণ, আলোক পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়, অন্ধকার পর্যায়, বিভিন্ন প্রভাবক, শোষণের 2 ভাগ, সবাত অবাত। তো এখন আগে আমরা সালোক সংশ্লেষণ নিয়ে একটু আলোচনা করি। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণটা কি?
এটা উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবুজ উদ্ভিদে যে সালোক সংশ্লেষণ ঘটছে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। এই সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করছে, এই খাদ্যটা তার শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করছে, আর বাকি শক্তিটা সে সঞ্চয় রাখতেছে। এই সঞ্চিত খাদ্যটা আবার ফল মূল বা প্রভৃতি জায়গায় সঞ্চিত হচ্ছে, এবং এটা আমরা খেয়ে, প্রাণীকুল খেয়ে বা জীব প্রাণীরা খেয়ে এই শক্তিটাকে আমরা কাজে লাগাচ্ছি। তো এই সালোক সংশ্লেষণে কি হচ্ছে, সালোক সংশ্লেষণে সাধারণত এখানে এই যে কয়েকটি লিখছি যে সালোক সংশ্লেষণ ক্লোরোফিল, সূর্যের আলো, পানি, কার্বন ডাই অক্সাইড, এই উপাদানগুলো লাগবে। তো এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। তো প্রথম অবস্থায় কি হয়, পাতার যে মেসোফিল টিস্যু আছে সেখানে ক্লোরোফিল কিন্তু থাকে। এই ক্লোরোফিলের মধ্যে যে স্ট্রোমা বা পত্ররন্ধ্র আছে, এই পত্ররন্ধ্রের মাধ্যমে সূর্যের আলোকে সেখানে সঞ্চিত করে এবং পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে উদ্ভিদ শিকড় থেকে বা মূলরম থেকে পানি এবং খনিজ পদার্থটা পাতায় নিয়ে যায় এবং পাতায় সেটা প্রক্রিয়াজাতকরণ করে শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট খাদ্যতে পরিণত করে, এবং এটাই হচ্ছে উদ্ভিদের খাদ্য হিসেবে পরে ব্যবহৃত হয়। এখানে আমরা যদি একটু বিক্রিয়াটা দেখি যে কার্বন ডাই অক্সাইড ও পানি, কার্বন ডাই অক্সাইড ও পানি এই দুইটা বিক্রিয়া করছে কিভাবে, সূর্যালোক, ধরো সূর্য থেকে এই শক্তিটা আসছে এবং অবশ্যই ক্লোরোফিল থাকতে হবে। ক্লোরোফিল না হলে কিন্তু সালোক সংশ্লেষণ ঘটবে না। এই ক্লোরোফিলের ফলে এখানে যে বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়াটা হয়ে আমি একটু নিচে লিখছি তোমরা বুঝে নাও। এখানে গ্লুকোজ, আর কি সৃষ্টি করছে, পানি ও অক্সিজেন। এই বিক্রিয়াটা যদি আমি সমতা করি তাহলে কি হবে, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু অক্সিজেন, পানি, তাহলে এই পাশে আসবে 6 অণু পানি, 6 অণু অক্সিজেন। তো কার্বন ডাই অক্সাইড, পানি, এই দুইটা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে এই প্রক্রিয়াটা ঘটে কি হচ্ছে, গ্লুকোজ এবং পানি আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আর এটা আমি বললাম যে পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান কিন্তু স্থান। আর স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে। আর জলীয় যে সব উদ্ভিদ আছে তারা সাধারণত পানির মধ্যে, তো ও তো পানি থেকে, ওর দেহ থেকে ওখান থেকে পানিটা নিচ্ছে, এবং কার্বন ডাই অক্সাইড পাতা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এই শোষণকৃত পানিটা, এবং সে কি করে, বায়ুর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নেয়। আর জলজ যে উদ্ভিদ আছে, জলজ উদ্ভিদটা কি করে, জলজ উদ্ভিদটা এই কার্বন ডাই অক্সাইডটা তার দেহতে মানে পানির মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা থাকে সেখান থেকে সে তার দেহের মাধ্যমে এটা গ্রহণ করে, এবং এই দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে জলজ উদ্ভিদ পানি থেকে এবং স্থলজ উদ্ভিদ পরিবেশ থেকে। এখানে আরেকটা জিনিস, বায়ুমণ্ডলে কিন্তু জলীয় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় 0.003%, আর যে পানিতে আছে, পানিতে 0.3%। তাই জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার স্থলজ উদ্ভিদের চেয়ে কিন্তু বেশি। এবার আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা যদি একটু দেখি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার 1905 সালে মাইকেল ব্ল্যাকম্যান, ইংরেজ বিজ্ঞানী মাইকেল ব্ল্যাকম্যান প্রথম কিন্তু তিনি লক্ষ্য করেন, এবং আলোক পর্যায়, অন্ধকার পর্যায় নামে দুটি পর্যায় তিনি আবিষ্কার করেন বা তিনি প্রথম লক্ষ্য করেন। তো এখন আলোক পর্যায়টা আমরা আগে একটু দেখি।
যে সালেকশন বিশ্লেষণ প্রক্রিয়াটা আলোর উপস্থিতিতে ঘটে, মানে সোজা সাপটা একটা তোমার সংজ্ঞায় যদি বলতে যাই আলোর উপস্থিতিতে ঘটে, তাহলে তাকে আলোক পর্যায় বলবে। এবং এই পর্যায়ে কি হচ্ছে যে ক্লোরোফিল অণু, সরি এখানে এডিপি, আলো ক্লোরোফিল, এবং এখানে এটিপি বা এটাকে শক্তি আমরা বলতে পারবো, আর হচ্ছে পানি উৎপন্ন করবে। এখানে কি হচ্ছে, ক্লোরোফিল অণু আলোক শক্তির যে ফোটনটা আছে এই ফোটন কণাটা গ্রহণ করবে, ফোটন কণাটা গ্রহণ করবে মানে শোষণ করবে, আর এই শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি কার সাথে, অজৈব ফসফেটের সাথে আলো এবং ক্লোরোফিলের মাধ্যমে বা উপস্থিতিতে শক্তি উৎপাদন করবে, মানে এটিপি তৈরি করবে। এবং এখানে কি থাকবে, পানি। সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন এখানে তৈরি হয়। আর এই প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলা হয়। এটা যদি আমরা একটু দেখি, যে ধরো একটা পাতা, এখানে ধরো এই যে পানিটা যে হচ্ছে উৎপন্ন হইলো, এই পানিটা তিনটা মাধ্যমে চলে যাবে, একটা অক্সিজেন, একটা ইলেকট্রন আর একটা হাইড্রোজেন। এই তিনটা বিয়োজিত হয়ে এই তিনটা জিনিস উৎপন্ন করবে। এই উৎপন্ন জিনিসগুলোর মধ্যে হাইড্রোজেন আয়নটা যুক্ত হবে NADP এর সাথে। এগুলোর কিন্তু আমরা কিন্তু এখানে অনেক কিছু পড়ব, যে NADP H2 ATP এর সাথে আরো GTP, এগুলো ব্যাখ্যা কিন্তু বা এগুলো বাংলা কিন্তু তোমার সুন্দর করে বইয়ে দেওয়া আছে, তোমরা একটু বের করে নিবা কষ্ট করে। তো এইখানে NADP এর কিন্তু আবার কি করবে, যুক্ত হয়ে এখানে তৈরি করবে NADPH। এবং ইলেকট্রন, এই ইলেকট্রনের এখানে কিন্তু দুইটা সিস্টেম, এগুলো তোমরা পরের ক্লাসে বা ইন্টারমিডিয়েটে গিয়ে পাবে। তো এখানে শুধু তোমরা একটু জেনে নাও, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2, এই দুইটা প্রক্রিয়ায় কি হবে, এরা শক্তি উৎপন্ন করবে এটিপি, আর এর মাধ্যমে, এই দুইটা মাধ্যমে বা প্লাস হয়ে এটা কার্বন ডাই অক্সাইড আত্তীকরণ করবে বা এটিপি তে পরিণত হবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পানির ফটোলাইসিস। এখন আমরা যদি দেখি আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়, এই পর্যায়টি সালেকশন বিশ্লেষণের এই পর্যায়টি সাধারণত অন্ধকারে হয়, তবে আলোর উপস্থিতিতেও কিন্তু হতে পারে। তো এখানে কি হয়েছে, যে সবুজ উদ্ভিদ যে কার্বন ডাই অক্সাইড বিজারণের কিন্তু তিনটা গতিপথ এখানে পাওয়া যায়। তিনটা গতিপথ হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাশ ও স্ল্যাশ চক্র এবং ক্যাসুলেসিয়ান অ্যাসিড বিপাক। তো এর মধ্যে আমরা প্রথম দুইটার ব্যাখ্যা এখানে আমরা দেখব বা জানবো। তো প্রথম দুইটার ব্যাখ্যার মধ্যে যদি আমরা একটা দেখি, ক্যালভিন চক্র বা C3 চক্র, এই ক্যালভিন চক্রটা কিন্তু আবিষ্কার যে করছে ক্যালভিন ব্যানসন এবং ব্যাসাম। এই চক্রটাকে আবিষ্কারকের নাম অনুসারে ক্যালভিন চক্র বলা হয়েছে। আর এই চক্রটা আবিষ্কার করার জন্য 1961 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর এই ক্যালভিন চক্র অবাত এবং সবাত বা এখানে হচ্ছে এই প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়
প্রথম স্থায়ী পদার্থ, এই প্রথম স্থায়ী পদার্থটার নাম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড বলে এই ধরনের উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। আর এই C3 উদ্ভিদ বলা হয়। এবার আমরা আসি হ্যাশ বা স্ল্যাশ চক্র। অস্ট্রেলিয়ান বিজ্ঞানী হ্যাশ এবং স্ল্যাশ 1966 সালে কার্বন ডাই অক্সাইড বিজারণের আরেকটি গতিপথ আবিষ্কার করেন। আর এই গতিপথকে বলা হচ্ছে C4 বা হ্যাশ স্ল্যাশ চক্র। তো এই চক্রে দেখা যাচ্ছে এর আবার হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই একে বলা হয় C4 উদ্ভিদ। এই C4 উদ্ভিদে আমি যদি উদাহরণ দিতে যাই তাহলে দেখা যাচ্ছে এই C4 উদ্ভিদের উদাহরণ যদি আমি দিতে যাই তাহলে এখানে আসতেছে ভুট্টা, আখ এবং ঘাস জাতীয় বিভিন্ন উদ্ভিদ, মুতা ঘাস সহ অন্যান্য উদ্ভিদ। আর এই উদ্ভিদ C4 নামে পরিচিত। আর এই C4 উদ্ভিদে সালেক্স সংশ্লেষণের হারটা অনেক বেশি, C3 উদ্ভিদের তুলনায় অনেক বেশি। এবার আমরা যদি দেখি বিভিন্ন প্রভাবকগুলো একটু পরে আলোচনা করি, আগে শোষণটা নিয়ে একটু আলোচনা করি। সালেক্স সংশ্লেষণে আলোর ভূমিকাটা এটা তো বললাম হলো না, একটু সালেক্স সংশ্লেষণে আলোর ভূমিকা কিন্তু অবশ্যই প্রয়োজন। আলো ছাড়া কিন্তু এখানে সালেক্স সংশ্লেষণ ঘটবেই না, এটা তোমরা জানো। তো এই আলোর যখন উপস্থিতিতে সালেক্স সংশ্লেষণ ঘটে সাধারণত দেখা যাচ্ছে আলোর লাল, নীল বা বেগুনি, কমলা এই আলোগুলোতে বা এই আলোর তরঙ্গদৈর্ঘ্যে কিন্তু সালেক্স সংশ্লেষণ হারটা অনেক ভালো হয় বা সালেক্স সংশ্লেষণ ভালো হয়। তবে হলুদ বা সবুজ এই দুইটা আলোতে কিন্তু বা আলোর তরঙ্গদৈর্ঘ্যে কিন্তু সালেক্স সংশ্লেষণ হারটা কমে যায় বা সাধারণত খুবই কমে যায়। আর এখানে আলোর তরঙ্গদৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার বা এবং 680 ন্যানোমিটারের মধ্যে যদি থাকে তাহলে সালেক্স সংশ্লেষণটা খুব সুন্দরভাবে সংগঠিত হয় বা এই আলোর তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সালেক্স সংশ্লেষণটা খুব ভালোভাবে হয়ে থাকে। এখানে আরো আছে যেমন সালেক্স সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। ক্লোরোফিল না হলে তো ভাই সালেক্স সংশ্লেষণ হবেই না, এটা আমরা জানি, আমরা বিক্রিয়াতে দেখলাম ক্লোরোফিল অবশ্যই প্রয়োজন। তো এটা আলাদা করে আর বলার কিছু নেই, তোমরা বইয়ে একটু ভালো করে রিডিংটা পড়লে এটার ব্যাখ্যাটা বুঝতে পারবে। এবার আমরা একটু জীবজগতে সালোক সংশ্লেষণের যে গুরুত্বটা, জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্বটা, সালোক সংশ্লেষণের যে গুরুত্বটা আছে এটা আমরা অবশ্যই জানি। কি জানি যে সালোক সংশ্লেষণ যদি না হয় তাহলে উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে পারবে না। উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতে না পারে, আমরা তো খাদ্যের জন্য উদ্ভিদের উপর পুরোপুরি নির্ভরশীল, কারণ আমরা তো নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, আমরা পুরোটাই উদ্ভিদের উপর নির্ভরশীল। এবং উদ্ভিদ যে তোমার সালোক সংশ্লেষণ ঘটাচ্ছে তখন এই পরিবেশ থেকে বা এই বায়ু থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা নিচ্ছে এবং অক্সিজেন, সে অক্সিজেন ছাড়তেছে। আমরা এই প্রাণীরা বা আমরা যে জীব আছি আমরা কি করছি, এই অক্সিজেনের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। এই পরিবেশ থেকে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ছাড়ছি এটা কিন্তু উদ্ভিদটা স্বাচ্ছন্দ্যে নিয়ে নিচ্ছে নিজের মধ্যে। প্রথম যখন পৃথিবী যে সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টি হওয়ার পর কিন্তু অক্সিজেনের কোনো কণাই ছিল না। ধারণা করা হয় তখন প্রথম বিভিন্ন উদ্ভিদ আসার পর সেই অক্সিজেনটা এই পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা নিয়ে অক্সিজেনটা ছেড়ে আমাদের এখানে বসবাসের উপযোগী করে গড়ে তুলেছে পৃথিবীকে। তাহলে অবশ্যই নিঃসন্দেহে সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। আমরা একটু শোষণের দিকে এবার দেখি। শোষণটা কি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব মধ্যস্থ যে খাদ্যবস্তু মুক্ত অক্সিজেনের
উপস্থিতি বা অনুপস্থিতিতে উৎসেচকের সহায়তায় জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করে খাদ্যে আবদ্ধ স্থিতিক শক্তিকে গতিশক্তি বা রাসায়নিক শক্তিতে পরিণত করে তাকে কিন্তু শোষণ বলে। আর শোষণ দুই প্রক্রিয়ায় হয়ে থাকে বা শোষণ দুই প্রকার, একটা অবাধ শোষণ আর একটা সবাধ শোষণ। অবাধ শোষণটা কি আর সবাধ শোষণটা কি? অবাধ শোষণ হচ্ছে যে শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় তাকে সবাধ শোষণ, আর যে প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না তাকে অবাধ শোষণ বলে। তো এইখানে যদি একটু বিক্রিয়াগুলো আমরা একটু দেখি, এখানে কি ঘটছে? সবাধ শোষণে গ্লুকোজ C6H12O6 এই গ্লুকোজটা ভেঙে অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজটা ভাঙবে। কি দিয়ে ভাঙবে? বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকারের এনজাইমে ভেঙে এটা কি পরিণত করবে? কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি অর্থাৎ এটিপি। এখন এটা যদি আমরা একটু সমতা করি তাহলে 6 এটা হচ্ছে সবাধ শোষণের একটা বিক্রিয়া। অক্সিজেনের উপস্থিতিতে কি করলো? অক্সিজেনের উপস্থিতিতে এই গ্লুকোজটাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করলো। এবার অবাধ শোষণে যদি আমরা এই জিনিসটা লক্ষ্য করি, আবার গ্লুকোজ, পানি, এখানে কিন্তু আর কি লাগবে না? অক্সিজেন লাগবে না। অক্সিজেনের অনুপস্থিতিতে এখানেও বিভিন্ন প্রকার এনজাইমের ফলে বিক্রিয়া করে ইথাইল অ্যালকোহল, শক্তি এটিপি। এখানে দুইটা, এখানেও দুইটা। গ্লুকোজ বিভিন্ন এনজাইমের ফলে ইথাইল অ্যালকোহল কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন করলো। তো আমরা একটু দেখি, এখানে কিন্তু কেবলমাত্র কিছু অণুজীব, ব্যাকটেরিয়া, ইস্ট, এরা কিন্তু অবাধ শোষণের কেবলমাত্র কিছু অণুজীবে ব্যাকটেরিয়া ও ইস্টে কিন্তু অবাধ শোষণটা দেখা যায়। তো সবাধ শোষণ 4টি ধাপে কিন্তু সংগঠিত হয়: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো গ্লাইকোলাইসিসে কি হচ্ছে? গ্লুকোজটা বিজারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছে। এই পাইরুভিক অ্যাসিডের যে শক্তিটা, এখান থেকে যে শক্তিটা আছে, এটিপিটা আছে, এখানে 4টা এটিপি তৈরি হয়, 2টা খরচ হয়ে যায় এবং 2টা সঞ্চিত থাকে এবং 2টা NADH2 থাকে। এবং এখানে দেখো এর আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিছি। NADPH+H+, এটা হচ্ছে একটা অণু মানে 3টা অণু এটিপি, আর একটা অণু FADH2 মানে হচ্ছে 2টা অণু এটিপি, আর এক অণু GTP মানে এক অণু এটিপি। তাহলে এইখানে 3 অণু মানে এখানে দেখো 3, তাহলে 3 × 6 আর 2 8টা এটিপি উৎপন্ন করলো। আবার অ্যাসিটাইল কোয়েতে দেখা যাচ্ছে যে পাইরুভিক অ্যাসিডটা যে আছে এটা আবার অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করছে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। এখানে 2 অণু NADH2 উৎপন্ন হচ্ছে এবং এক অণু মানে 3 অণু NADH2, এই কারণে এখানে দেখো 6টা এটিপি উৎপন্ন হচ্ছে। ক্রেবস চক্রে 2 অণু অ্যাসিটাইল কোয়ে বিক্রিয়া করে এখানে তৈরি করতেছে 3 অণু NADH2, এক অণু FADH2 এবং এক অণু GTP। তো এখানে আবার দেখো এগুলো 2টা করে উৎপন্ন হয়েছে। 2টা করে উৎপন্ন হওয়ার কারণে এখানে গুণ করে দেখো, এই যে এই ক্যালকুলেশনটা এখানে করে এটা আসছে সর্বমোট 24টা এটিপি ক্রেবস চক্রে উৎপন্ন হচ্ছে। আর ইলেকট্রন প্রবাহতন্ত্রে NADH2, FADH2, GTP এগুলো এটিপি তৈরি করছে 3টা মিলে। তো সর্বমোট এখানে 38টা এটিপি অণু তৈরি হচ্ছে। আর অবাধ শোষণ 2টা ধাপে হয়, একটা গ্লুকোজের অসম্পূর্ণ জারণ আর একটা পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এই 2টা ধাপের মধ্যে
যে গ্লুকোজ অসম্পূর্ণ জারণ, এখানে এটিপি তৈরি তেমন ভাবে না হলেও পাইরুভিক অ্যাসিড বিজারণের ফলে দুইটা এটিপি অণু তৈরি হচ্ছে। আর সবাত শোষণের যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আছে, এটা দুইটা ধাপে, অবাত এবং সবাত দুই শোষণে এই ধাপটা দেখা যায়। এখন আমি একটু প্রভাবগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে সালোক সংশ্লেষণের প্রভাবক, বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই প্রভাবক এখানে কাজ করে। বাহ্যিক প্রভাবক হিসেবে আলো, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ। তো এখানে যে তাপমাত্রাটা আছে, এই খনিজ পদার্থ আছে, এখানে নাইট্রোজেন এবং ম্যাঙ্গানিজ নামক খনিজ পদার্থটা কিন্তু কাজে লাগে। রাসায়নিক পদার্থ হিসেবে এখানে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন বা কোনো বিষাক্ত গ্যাস থাকলে সালোক সংশ্লেষণে কিন্তু ব্যাঘাত ঘটবে বা এখানে বন্ধ হয়ে যাবে সালোক সংশ্লেষণটা। আর তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ভালো সালোক সংশ্লেষণ ঘটে। 22 ডিগ্রি নিচে হলে হবে না, 38 ডিগ্রি উপরে হলেও হবে না। আর অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে ক্লোরোফিল পাতার বয়সের সংখ্যা, কচি এবং বয়স্ক পাতায় কম সালোক সংশ্লেষণ ঘটবে, কিন্তু মধ্যবয়স্ক পাতায় কিন্তু ভালো সালোক সংশ্লেষণ ঘটবে। শর্করার পরিমাণ, পটাশিয়াম অবশ্যই লাগবে, বিভিন্ন প্রকার এনজাইম লাগবে। এগুলো জাস্ট আমি বললাম, তোমরা একটু বইয়ে পড়লে কিন্তু এটা আরো ভালোভাবে বুঝতে পারবে, খুব সহজ ভাবে দেওয়া আছে। আর এখানে প্রভাবক, শোষণের প্রভাবকগুলো বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে, বাহ্যিক প্রভাবকের মধ্যে তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো এবং কার্বন ডাই অক্সাইড। তো এখানে তাপমাত্রা, এইখানে কিন্তু তাপমাত্রা লাগবে তোমার 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এর বেশি বা কম হলে কিন্তু শোষণ প্রক্রিয়াটাতে ব্যাঘাত ঘটবে। অক্সিজেন, পানি, আলো আর কার্বন ডাই অক্সাইড, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাড়লে কিন্তু শোষণ প্রক্রিয়াটা একটু কমে যাবে। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে খাদ্যদ্রব্য না হলে তো শোষণ হবে না। উৎসেচক, বিভিন্ন প্রকার উৎসেচক এখানে কাজে লাগবে। কোষের বয়স, অজৈব লবণ, কোষ মধ্যস্থ পানি না হলে কিন্তু শোষণ ঘটবে না। এই প্রভাবগুলো শুধুমাত্র আমি একটু আলোচনা করলাম, বলে দিলাম। এগুলো তোমরা বইয়ে একটু ভালো ডিটেইলস পড়লে কিন্তু বুঝতে পারবে। আর অধ্যায়টা খুব ভালো করে পড়বা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এর উপর নির্ভর করে কিন্তু পরে আরো অনেকগুলো জিনিস পাবে, চক্রীয় অচক্রীয় থেকে ইত্যাদি আর কি। যাই হোক, আজ এই পর্যন্তই। তোমরা বইটা ভালো করে পড়বে, কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।